আজকের গল্পটি এমন এক ওয়েরউলফের যে কিনা আগে এক সুন্দরী মেয়ে ছিল এবং অন্য সব মানুষের মতো সেও তার পরিবার ও বন্ধুদের সাথে এক স্বাভাবিক জীবন কাটাতে চেয়েছিল। কিন্তু হঠাৎ এক রাতে এক দুর্ঘটনার পর তার ভেতরে এক ভয়াবহ পরিবর্তন শুরু হয়ে যায়, যেটা সে নিজেও বুঝতে পারে না। রাতে তার চোখ জ্বলতে থাকে, কান অনেক দূর পর্যন্ত শুনতে পায় এবং তার হৃদস্পন্দন চাঁদের সাথে সাথে দ্রুত হয়ে যায়। সে বুঝতে পারে যাদেরকে সে ভালোবাসে তাদের জন্য সে এখন বিপদ হয়ে দাঁড়িয়েছে, তাই সে তাদের থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে কি কখনো এই ভয়াবহ সত্য থেকে পালিয়ে যেতে পারবে, নাকি এই পরিবর্তন তাকে সারা জীবনের জন্য তার দাস বানিয়ে ফেলবে? সেটাই আমরা আজকের গল্পে জানতে চলেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আমাদের ভিডিও। গল্পের শুরুতে আমাদের 1050 সালের এক ভয়াবহ দৃশ্য দেখানো হয়, যেখানে কিছু সামুদ্রিক ডাকাত একটি গ্রামে হামলা করে ওখানকার অসহায় মানুষদেরকে মেরে ফেলে, কারণ তারা জানতে পেরেছিল যে এখানে থাকা একটি গোপন ঘরে অনেক দামি গুপ্তধন লুকানো আছে। ওখানকার কিছু মানুষ তাদের কাছে অনুরোধ করে এবং সাথে সাথে সতর্কও করে দেয় যে সেখানে যেও না। কিন্তু সেই লোকগুলো সবাইকে শেষ করে সরাসরি সেই জায়গায় পৌঁছে যায় এবং দরজা ভেঙে ভেতরে যায়, কিন্তু সেখানে তারা কোনো গুপ্তধন পায় না। তারা শুধুমাত্র একটি ছোট্ট নেকড়ের বাচ্চা পায়, যাকে ধরে তারা জাহাজে করে নিয়ে আসে। কিন্তু দেখা যায় কিছুদিন পর সেই নেকড়ের বাচ্চাটি ভয়ঙ্কর হয়ে ওঠে এবং জাহাজের সকল মানুষকে নির্মমভাবে মেরে ফেলে আর জঙ্গলে পালিয়ে গিয়ে চিরতরে হারিয়ে যায়। এরপর 1000 বছর কেটে যায় এবং আমাদের বর্তমান সময়ে নরওয়ের একটি ছোট্ট শহর দেখানো হয়, যেখানে আমরা এমা নামের একজন মেয়েকে দেখি। এমা তার পরিবারের সাথে এই নতুন বাসায় শিফট হয়েছিল। তার মা লিভ একজন পুলিশ অফিসার। তার ট্রান্সফারের কারণে পুরো পরিবারকে এখানে শিফট হতে হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এমার সাথে তার মায়ের একেবারেই বনে না, কারণ তার আসল বাবা এক দুর্ঘটনায় মারা গিয়েছিল এবং সে এর জন্য তার মাকেই দায়ী মনে করে। এখন তার মা আবার বিয়ে করেছে এবং এমা তার সৎ বাবা আর্থারকে একদমই পছন্দ করে না। তার টান শুধু তার ছোট বোন জেনির সাথে, যে কিনা কথা বলতে পারে না। এরপর একদিন এমা যখন তার বোনের সাথে হরর মুভি দেখছিল, তখনই তার স্কুলের বন্ধু জোনাসের মেসেজ আসে। সে তার বনের মাঝখানে হতে যাওয়া এক পার্টিতে আসার কথা বলে। এরপর এমা চুপি চুপি ফ্রিজ থেকে ড্রিঙ্কস বের করে এবং সৎ বাবার কাছে মিথ্যে বলে বেরিয়ে যায়। বাইরে তার মা তাকে জিজ্ঞেস করলে সে বলে স্কুলে কিছু জরুরি কাজ আছে। এটি বলে সে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে এবং সেই জায়গায় পৌঁছে যায় যেখানে জোনাস তাকে ডেকেছিল। সে মনে মনে জোনাসকে পছন্দ করত, কিন্তু এখন পর্যন্ত এই বিষয়ে সে তাকে কিছুই বলেনি। পার্টিতে পৌঁছে দুজনে বসে কথা বলছিল আর দেখা যায় সেখানে আরো অনেক স্টুডেন্ট এসেছে, যাদের সাথে শহরের মেয়রের মেয়ে এলা উপস্থিত ছিল। কিন্তু এমা এবং জোনাসকে কথা বলতে দেখে তার হিংসে হয় এবং জোনাসের সাথে কিছু দরকারি কথা বলার বাহানা দিয়ে তাকে সেখান থেকে নিয়ে যায় এবং বলে এভাবে কোনো নতুন মেয়েকে আমাদের পার্টিতে ডাকার কি দরকার ছিল। এ কথা এমা শুনতে পায়, যেটা শুনে তার খুবই খারাপ লাগে আর সে সেখান থেকে চলে যেতে থাকে। তখনই কিছু ছেলে তার সাথে কথা বলার চেষ্টা করে। সে সামান্য কিছু উত্তর দিয়ে তাদের দুজনের পেছনে যায়। এখন দেখা যায় ধীরে ধীরে অন্ধকার ঘনিয়ে আসছিল এবং পার্টিটা ছিল কিছুটা জঙ্গলের ভেতরে। কিছু দূর সামনে গিয়ে আমার দূর থেকে জোনাস এবং এলাকে কথা বলতে দেখে, কিন্তু তখনই হঠাৎ তাদের চিৎকার শোনা যায়। চিৎকার শুনে সে দৌড়ে দ্রুত সেখানে পৌঁছায় এবং দেখে জোনাস এবং এলা মারাত্মকভাবে জখম হয়ে আছে। সে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু তখনই হঠাৎ কিছু একটা পেছন থেকে তার উপর হামলা করে দেয়। সে দেখতেই পারে না যে সে কে ছিল এবং পরের মুহূর্তেই কেউ এলাকে ঝোপের মধ্যে টেনে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরে সেখানে পুলিশ তদন্ত করতে পৌঁছে যায়, যাদের সাথে আমার মাও আসে। সে আমাকে দেখে ঘাবড়ে যায় এবং জিজ্ঞেস করে তোমার কিছু হয়নি তো, এখানে কি হয়েছিল? এমা ঠিকভাবে উত্তর দিতে পারছিল না, কারণ সে অনেক বেশি ঘাবড়েছিল এবং সে নিজেও আঘাত পেয়েছিল। এরপর পুলিশ তদন্ত শুরু করলে তারা আশেপাশে কাউকেই দেখতে পায় না, শুধুমাত্র এলার মোবাইল এবং টেনে নিয়ে যাওয়ার চিহ্ন দেখা যাচ্ছিল। কিন্তু লিভ সেখানে একটি অদ্ভুত নখ পায়, যা কোনো ভয়ঙ্কর জানোয়ারের মনে হচ্ছিল। পরের দিন সকালে এমা ঘুম থেকে উঠলে তার মা তাকে জিজ্ঞাসাবাদ করে। এমার ঘাড়ে খামচির দাগ পড়ে গিয়েছিল, যার কারণে সে বেশ দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু সে তার মাকে পুরো কথা খুলে বলে যে কেউ হঠাৎ জোনাস এবং এলার উপর হামলা করেছে। সে গিয়ে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু তখনই তাদের উপর আবার হামলা হয়, কিন্তু সে দেখতে পায়নি যে সেটা কে ছিল। এখন এই মামলাটি অনেক সিরিয়াস হয়ে যায়, কারণ এলার বডি এখনো পুলিশ পায়নি। এরপর লিভ
লিভ তদন্ত করতে স্কুলে যায়, যেখানে পার্টিতে উপস্থিত সকল বাচ্চাদের থেকে জবানবন্দি নেওয়া হয়, কিন্তু কেউই ঠিকভাবে কিছু বলতে পারছিল না। সবাই একই কথা বলে যে হামলাকারী কোনো মানুষ নয়, বরং এক ভয়ঙ্কর জানোয়ার ছিল। এখন এই কেস আরো জটিল হয়ে গিয়েছে, কারণ মেয়রের মেয়েকে এখনো পুলিশ খুঁজে পায়নি। এরপর রাতে লিভ ইন্টারনেটে সেই নখ সম্পর্কে সার্চ করতে থাকে। সেখানে সে জানতে পারে এটা কোনো নেকড়ের নখ, অর্থাৎ মেয়রের মেয়েকে তুলে নিয়ে যাওয়া কেউ নেকড়ে ছিল। পরদিন সকালে সে জানতে পারে এলার লাশ পাওয়া গিয়েছে। এটি শুনে সে দ্রুত সেখানে পৌঁছায় এবং দেখে বডির কিছু অংশ উধাও হয়ে গেছে। ডাক্তার অ্যান্ডারসন বলে এটা কোনো নেকড়েরই হামলা, কিন্তু সাধারণ কোনো নেকড়ে এত ভয়ঙ্করভাবে কাউকে মারতে পারে না। কামড়ের দাগ থেকে বোঝা যাচ্ছে এটা কোনো বড় জানোয়ার হবে। অন্যদিকে এমাকে দেখা যায়, যে কিনা সেই জায়গায় গিয়েছে যেখানে হামলা হয়েছিল। এখন সে নিজের ভেতরে অনেক পরিবর্তন অনুভব করছিল এবং এক পর্যায়ে তার হ্যালুসিনেশন হতে থাকে। সেখানে গিয়ে সে এলাকে দেখে যে কিনা তাকে ঝোপের আড়াল থেকে ডাকছে। এরপর ওই দিন রাতে আমরা দেখি ট্রেইলার নিয়ে এক বৃদ্ধ মানুষ হাসপাতালে পৌঁছায় এবং কাউকে না জানিয়ে ভেতরে গিয়ে এলার লাশ দেখে। পরের দিন সে পুলিশ স্টেশনে গিয়ে লিভের সাথে দেখা করে এবং নিজের নাম লাস বোর্ডিন বলে জানায়। সে তাকে বলে তুমি যা খুঁজছো সেটা কোনো সাধারণ নেকড়ে নয়, সে খুবই ভয়ঙ্কর একটি উলফ, যে কিনা প্রতি পূর্ণিমার রাতে ভয়ঙ্কর হয়ে মানুষকে মারে, কারণ বেঁচে থাকার জন্য তার রক্তের প্রয়োজন। এবং ততদিন পর্যন্ত এই ধারা বন্ধ হবে না যতদিন তার শেষ বংশের নেকড়েটিকে মেরে ফেলা হয়। আমি এই ধরনের অনেক ওয়েরউলফ শিকার করেছি, যাদের কামড়ে মানুষও তাদের মতো হয়ে যায়, কিন্তু দেখা যায় লিভ তার কথাগুলোকে কুসংস্কার বলে আর তার কথা বিশ্বাস না করে তাকে চলে যেতে বলে। কিন্তু সে যাওয়ার সময় লিভকে একটি রূপালী রঙের বুলেট দিয়ে বলে এই ওয়ারউলফ শুধুমাত্র এই বুলেটটি দিয়েই মরে। অন্যদিকে আমরা এমাকে দেখি, যে কিনা জোনাসের সাথে দেখা করে যখন ফিরছিল তখনই স্কুলের কিছু ছেলে তাকে টিটকারি দিতে থাকে। সবাই বলে তুমি মেয়রের মেয়েকে বাঁচাতে পারতে, কিন্তু তুমি তো ভিতুর মতো শুধু চিৎকার করেছো। এটা শুনে আমার খুবই খারাপ লাগে এবং সেখান থেকে বাসায় এসে সে আয়নায় নিজের ঘাড় দেখে, যেখানে দেখা যায় কামড়ের দাগ এখনো ঠিক হয়নি এবং আস্তে আস্তে সে তার ভিতরে এক অদ্ভুত পরিবর্তন দেখতে পায়। এরপর দেখা যায় আমার মা তার সাথে কথা বলতে আসে, কিন্তু সে তার সাথেও ভালোভাবে কথা বলে না এবং রাগ করে শুয়ে পড়ে। এমা যখন ঘুমিয়েছিল তখনই সে একটি ভয়াবহ স্বপ্ন দেখে, যেখানে সে নিজেকে জখম অবস্থায় জঙ্গলে দেখে। পরের দিন সকালে জোনাস এমাকে কল করে তার সাথে দেখা করতে বলে। এরপর এমা তার সাথে দেখা করতে চলে যায়, কিন্তু সেখানে আমরা দেখি এমার আচরণ কিছুটা অদ্ভুত দেখাচ্ছিল। ওদিকে হাসপাতালে এলার ডেড বডি চেক করার জন্য এক নতুন বিশেষজ্ঞ ডাক্তার আসে এবং বডি চেক করে সেই নখ দেখার পর তিনি নিশ্চিত করেন যে এটা নেকড়েরই নখ, কিন্তু এর সাইজ সাধারণ নেকড়ের চেয়ে অনেক বড়। এরপর দেখা যায় লিভ সেই নেকড়েটিকে খোঁজার জন্য হান্টিং পারমিশন নিয়ে তার পুলিশ টিমের সাথে জঙ্গলে বেরিয়ে পড়ে। সেখানে তারা পুরো পরিকল্পনা করে জঙ্গলের ভেতরে একসাথে থাকার সিদ্ধান্ত নেয় এবং খুব সতর্কতার সাথে সামনে এগোতে থাকে। কিছু দূর হাঁটার পর তারা জঙ্গলের বেশ গভীরে চলে যায় আর সেখানে তারা একজন মানুষের লাশ দেখতে পায়, যার শরীরের কিছু অংশ উধাও ছিল। লিভ তার টিমকে সেখানেই থামার নির্দেশ দেয় এবং নিজে কিছু মানুষের সাথে সামনে এগিয়ে যায়। অন্যদিকে এমার এখন অনেক বেশি অদ্ভুত লাগছিল। সে দূরের ছোট ছোট আওয়াজও শুনতে পাচ্ছিল, যেমনটা কোনো নেকড়ে শুনতে পায়, এবং হ্যালুসিনেশন হওয়া আগের চেয়ে অনেক বেড়ে গিয়েছিল, যাতে সে অনেক বেশি বিচলিত হয়ে পড়ছিল। ওদিকে লিভ এবং তার টিম সামনে এগিয়ে এক গভীর গুহা দেখতে পায়, যেখানে নিচে নামার জন্য কাঠের সিঁড়ি দেয়া ছিল। লিভ খুবই সাবধানে নিচে নামতে থাকে, কিন্তু হঠাৎ সিঁড়ি ভেঙে সে নিচে পড়ে যায়, কিন্তু তার তেমন কিছু হয় না। আর তখনই সে সেখানে আরো একটি বডি দেখতে পায়। ওদিকে দেখা যায় বাকি পুলিশ কর্মকর্তাদের উপর হঠাৎ করে নেকড়ে হামলা করে দিয়েছে এবং তাদের চিৎকার গুহার ভেতর পর্যন্ত শোনা যাচ্ছিল। কিন্তু কিছু সময়ের মধ্যেই সে গুহার কাছেও পৌঁছে যায় এবং সকল পুলিশের উপর হামলা করে দেয়। এটা দেখে লিভ গুহা থেকে বের হতেই যাবে, ঠিক তখনই সেই নেকড়েটি ঠিক তার সামনে চলে আসে। তার মুখ কোনো শয়তানের মতো দেখাচ্ছিল। সে লিভকে আবার নিচে ফেলে দেয় যাতে সে মারাত্মকভাবে জখম হয়। এরপর নেকড়েটি তার উপর হামলা করতে সামনে আগায়। তখন লিভ নিজের জীবন বাঁচাতে গুলি চালাতে শুরু করে, কিন্তু দেখা যায় তার উপর কোনো গুলিরই প্রভাব পড়ছে না। আর দেখতে দেখতেই লিভের সকল গুলি শেষ হয়ে যায় এবং তখনই তার মনে পড়ে সেই বৃদ্ধ মানুষের দেয়া সেই রূপালী রঙের বুলেটটির কথা, যেটা তার পকেটেই রাখা ছিল। সে দ্রুত সেই গুলিটিকে লোড করে ফায়ার করে দেয় আর এবার নেকড়েটি সেখানেই মারা যায়। এরপর আমরা লিভকে হাসপাতালে দেখি,
যেখানে তার অনেক সাথী জখম হয়েছিল এবং কিছু মারাও গিয়েছিল। এখন গল্প সামনে এগিয়ে যায় এবং রাতের বেলা আমরা দেখি হঠাৎ জেনির ঘুম ভেঙে যায় এবং সে দেখে এমা বাইরে একা দাঁড়িয়ে আছে আর তার শরীরের অর্ধেকে কোনো কাপড় ছিল না। এটা দেখে সে তার কাছে যায় এবং তাকে ঘরের ভেতরে নিয়ে আসে। এমা হ্যালুসিনেশন এবং অদ্ভুত আওয়াজে অনেক বিরক্ত হয়ে গিয়েছিল। জেনি কথা বলতে পারে না, কিন্তু ইশারায় আমাকে বোঝায় যে আমি সবসময় তোমার সাথে আছি, তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। এমা তাকে জড়িয়ে ধরে, কারণ সে শুধুমাত্র তার বোনকে আপন মনে করত। এরপর দৃশ্য পরিবর্তন হয়, যেখানে আমরা দেখি নেক্রেটিকে তারা ল্যাবে নিয়ে এসেছে। ডাক্তার চেক করে লিভকে বলে, তুমি তার উপর অনেকগুলো গুলি চালিয়েছিলে, কিন্তু কাজ শুধুমাত্র একটি বুলেটেই হয়েছে, এই রূপালী রঙের বুলেটটি। বাকি সকল গুলি লাগার পরও সে নিজেকে সাথে সাথে সুস্থ করে নিয়েছিল, যেটা খুবই অবাক করার মতো। কিন্তু এই রূপালী বুলেটটি তাকে অনেক গভীরভাবে জখম করেছে, যার কারণেই সে মারা গিয়েছে। এই কথা শুনে লিভ অবাক হয়ে যায় এবং ডাক্তারকে সাথে নিয়ে সোজা সেই বৃদ্ধ মানুষ লার্চের কাছে পৌঁছে যায়। লার্চ তার ট্রেইলারেই থাকতো এবং সে তার পুরো জীবন এই উল্ফদের শিকার করতেই কাটিয়ে দিয়েছে। সে লিভকে বলে, এই ধারা শত বছরের পুরনো। মানুষ জানোয়ারদের শক্তি হাসিল করার জন্য তাদের উপর অনেক ভয়ঙ্কর পরীক্ষা করেছে এবং তা থেকেই তৈরি হয়েছে এই রক্তপিপাসু ওয়্যারউলফ। তাদের কামড়ে ধীরে ধীরে মানুষও তাদের মতো হতে থাকে এবং প্রতি পূর্ণিমার রাতে সেই মানুষই ওয়্যারউলফ হয়ে অন্য মানুষের শিকার করে। যতক্ষণ এদের শেষ বংশধর শেষ হয়ে না যাবে ততক্ষণ এই খেলা চলতেই থাকবে। অন্যদিকে জোনাস এমাকে মেসেজ করে দেখা করার জন্য। এটা দেখে এমা তার সঙ্গে দেখা করতে চলে যায়। জোনাস তাকে শহরের বাইরে এক নির্জন জায়গায় নিয়ে যায়, যেখানে দুজনে বসে কথা বলতে থাকে। এখন দুজনের মধ্যে একটি কানেকশন তৈরি হয়ে গিয়েছিল এবং তারা একে অপরকে পছন্দ করতে শুরু করেছিল। এমা বলে, সেই দুর্ঘটনার পর আমার সাথে অদ্ভুত সব জিনিস হচ্ছে, আমি প্রতিটা ছোট ছোট আওয়াজ শুনতে পাই এবং আমার বিভিন্ন রকম হ্যালুসিনেশন হয়। তখনই জোনাসের বাবার কল আসলে সে অন্য পাশে গিয়ে কথা বলতে থাকে। ওইদিকে দেখা যায় আজকে পূর্ণিমার রাত ছিল এবং চাঁদ পূর্ণ হতে হঠাৎ এমার শরীরে আলোড়ন শুরু হয়। আসলে যখন থেকে তাকে ওয়্যারউলফ জখম করেছিল তখন থেকে সে নিজে ধীরে ধীরে এক ওয়্যারউলফে পরিণত হচ্ছিল। ইতিমধ্যে জোনাস ফিরে এসে দেখে যে এমা অদ্ভুত আচরণ করছে, যেটা দেখে সে খুবই ঘাবড়ে যায়। এমা বলছিল এখান থেকে চলে যাও, কিন্তু কিছুক্ষণ পরেই নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে সে জোনাসের উপর হামলা করে দেয়। পরদিন সকালে আমা ঘুম থেকে উঠলে তার কাপড়ে রক্ত লেগে থাকতে দেখে এবং তখনই সে বমি করতে থাকে। সে আয়নার সামনে দাঁড়িয়ে দেখে তার চেহারা অনেকটাই বদলে গিয়েছিল। এরপর সেই জায়গায় ফিরে চুপি চুপি সে দেখে জোনাস মারা গিয়েছে। এটা দেখে সে বুঝতে পারে যে এইসব সেই করেছে, কারণ বমি করার সময় তার মুখ থেকে জোনাসের আঙুল বেরিয়েছিল। তদন্ত করতে পুলিশের টিম সেখানে পৌঁছে গিয়েছিল এবং জোনাসের লাশ পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছিল। এখন তদন্ত চলছে এবং লিভি এই কেসটি হ্যান্ডেল করছে। ওদিকে দেখা যায় এমা এই সমস্ত জিনিসে অনেকটা ঘাবড়ে পড়েছিল, তাই সে সিদ্ধান্ত নেয় যে সে সবাইকে ছেড়ে চলে যাবে। তাই রাতে চুপি চুপি কাউকে কিছু না বলে সে একটি বাসে উঠে পড়ে। কিন্তু দুর্ভাগ্যবশত আজকেও পূর্ণিমার রাত ছিল এবং কিছুক্ষণ পরেই দেখা যায় হঠাৎ তার শরীরে আবার পরিবর্তন শুরু হয়। তার নখ এবং দাঁত ভয়ঙ্করভাবে লম্বা হয়ে এক মুহূর্তের মধ্যেই সে পুরোপুরি নেকড়ে হয়ে যায়। সেখানে থাকা মানুষজন কিছুটা আওয়াজ শুনতে পায়, কিন্তু দেখতে দেখতে সে বাসে উপস্থিত সবার উপর হামলা করে দেয়, যার কারণে বাসটির ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়। লিভ এই খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে যায়, যেখানে বাসটি অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ প্রাণ বাঁচিয়ে পালাচ্ছিল। এটি দেখে লিভ বাসের ভেতরে যায় আর তখনই সে দেখে সেই ওয়্যারউলফ সেখানে থাকা মানুষদেরকে নির্মমভাবে মেরে ফেলেছে। তখনই সে সেখানে একটি লকেট খুঁজে পায়, যেটা এমার ছিল। লকেটটি দেখে সে বুঝতে পারে যে নতুন ওয়্যারউলফ অন্য কেউ নয়, বরং তার নিজের মেয়ে এমা। ইতিমধ্যে ডাক্তাররাও সেখানে পৌঁছায় এবং লিভকে জানায় যে জোনাসের ক্ষতে হিউম্যান ডিএনএ পাওয়া গিয়েছে। এর মানে এটা নিশ্চিত হয়ে গিয়েছে যে এমাই নতুন ওয়্যারউলফ। ওদিকে বাসায় এমার বোন জেনি কিছু ড্রয়িং করছিল, তখনই সে কারো পায়ের আওয়াজ শুনতে পায় এবং তাকাতেই সামনে সে ওয়্যারউলফকে দেখতে পায়। এটা দেখে সে মারাত্মক ঘাবড়ে যায়, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে সে বুঝতে পারে এটা তার বোন এমা। কিছু মুহূর্তের জন্য এমার ভেতরে থাকা মনুষ্যত্ব ফিরে আসতে থাকে, কিন্তু তখনই আর তার কিছুর আওয়াজ শুনতে পায় এবং ঘরের ভেতরে গিয়ে পেছন থেকে আমার উপর হামলা করে দেয় এবং তাকে ইলেকট্রিক শক দিয়ে জেনিকে নিয়ে গাড়ি চালিয়ে পালাতে থাকে। কিন্তু গাড়ির জানালা ভাঙার সময় তার হাত মারাত্মকভাবে জখম হয়েছিল, যার কারণে ড্রাইভ করার সময় সে অজ্ঞান হতে থাকে এবং এক পর্যায়ে গাড়িটির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অজ্ঞান হওয়ার আগ মুহূর্তে সে জেনিকে পালিয়ে যেতে বলে। এখন অ্যাক্সিডেন্টের আওয়াজ শুনে শহরের মানুষ বাইরে চলে আসে এবং
তখনই দেখা যায় এমাও তাদের পিছু নিতে নিতে সেখানে পৌঁছে গিয়েছে। আর এখন সে এতগুলো মানুষকে একসাথে দেখে অনেক বেশি হিংস্র হয়ে যায়। সে সেখানে থাকা সমস্ত মানুষের উপর হামলা করে এবং অনেক মানুষকে সে মেরে ফেলে। জেনি দাঁড়িয়ে থেকে এসব দেখে, কিন্তু পালিয়ে যাওয়ার বদলে সে তার সামনে যায়, কারণ সে জানতো এটা তারই বোন। সে কাছে গিয়ে ইশারায় বলতে থাকে, আমি সব সময় তোমার সাথে আছি এবং তোমাকে কিছু হতে দেব না। এমা যদিও নেকড়েতে পরিণত হয়েছিল, কিন্তু তার বোনের চোখের জল এবং তার ইশারা সে বুঝতে পারছিল। কিন্তু এর মাঝেই লিভ এবং ডাক্তার সেখানে পৌঁছে যায় এবং দেখে জেনি ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে। তখনই ডাক্তার ট্র্যাঙ্কুলাইজার গান দিয়ে তার উপর অচেতন করার ইনজেকশন শুট করে দেয়, কিন্তু এর কোনো কাজ হয় না। এখন পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, যার কারণে তারা দ্রুত পালিয়ে একটি দোকানের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। লিভ জানতো যে এটা তারই মেয়ে, তাই সে বুঝতে পারছিল না সে কি করবে। তখনই হঠাৎ লার্স দ্রুত গাড়ি নিয়ে এসে আমাকে ধাক্কা মারে, যার কারণে অনেক বড় একটি অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু দেখা যায় আমার কিছুই হয় না এবং পরের মুহূর্তেই সে লার্সকে মেরে ফেলে। এরপর সে তার মায়ের উপর হামলা করে, কিন্তু সে কোনোভাবে তার মুখে কাট আটকে তাকে সামলানোর চেষ্টা করে। ডাক্তারও মারাত্মকভাবে আহত হয়েছিল, তাই সে ইনজেকশন তুলতে পারছিল না। তখনই জেনি এসে ইনজেকশন তোলে এবং আমাকে লাগিয়ে দেয়, যার কারণে সে অচেতন হয়ে সেখানেই পড়ে যায়। কিন্তু ইনজেকশন লাগানোর পর সে অনেক বেশি কষ্ট পায়। এরপর আমাকে হাসপাতালে আনা হয়, যেখানে সে এখনো নেকড়ে অবস্থায় অচেতন ছিল। তার মা অনেক কান্নাকাটি করে, কারণ এই জিনিসের কোনো চিকিৎসা নেই এবং নিজের মেয়েকে মারা ছাড়া তার কাছে আর কোনো পথ নেই। এরপর সে খুবই দুঃখী হয়ে নিজের পকেট থেকে রূপালী বুলেট বের করে গানটি লোড করে এবং আমাকে মারার জন্য তার মাথায় ঠেকায়। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি লিভ বাসায় ফিরে এসেছে। বাসায় গিয়ে সে আমার ফটোর সামনে সেই রূপালী বুলেটটি রাখে। আর এই দৃশ্য দেখে আমাদের কাছে এটা সাসপেন্স থেকে যায় যে সে কি সত্যি আমাকে মেরে ফেলেছে, নাকি নিজের মেয়ের ভালোবাসা তার হাত আটকে দিয়েছে। এটা আমাদের দেখানো হয় না, আর এর মধ্য দিয়েই এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়ে যায়।